হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি গতকাল আপনাদের একটা মিক্সক্রপিং ভুট্টা এবং আলুর একটাই দেখাইছিলাম। তখন বলছিলাম যে কৃষক ব্যস্ত আছিল। কৃষক আজকে তার টাইম হয়েছে, যদিও এখন ধান লাগানোর ক্ষেত্রে তিনি এখন ব্যস্ত আছে। এখন আজকে ওনাকে দেখা পাইছি এবং আপনাদের জন্য আমরা লাইভে চলে আসলাম যে এত ভালো একটা উদ্যোগ, আলু আছে প্লাস ভুট্টা। এখন আমরা কৃষকের মুখে শুনবো যে উনি কীভাবে এই চিন্তা ভাবনা তার মাথায় আসছে। এখন আপনার এই আলু আর ভুট্টা আলু যখন লাগাইছেন তখন তো দামটা বেশি ছিল। রসুন 102 টাকা কেজি কিনে লাগাইছি বীজ। আর এখন তো মনে করেন যে 500-550 টাকা মন, এখন তো কত হচ্ছে না। 102 টাকা কেজি? 102 টাকা কেজি। আয় হায়, এখন তো আলু 16 টাকা না 18 টাকা কেজি। হ্যাঁ, এটা আবার এটা তো অনেক বেশি। ভালো আলুর বীজ, এই বীজটা হইলো কি বীজ হইলো ওই কি করে এসটিডি বীজ। হ্যাঁ, ও STD বীজ। আচ্ছা, যেহেতু আলু একটা আছে। আলু বীজটা ভালো। পরে আমি কইছি যে আলু তো সস্তা হয়ে গেছে, আমি যে বুটা লাগাই দিছি। বুটা লাগাই দেওয়ার পরে আমি ধান তো লাগানো যাবো না, পরে কাটা বুটা করে বললাম যা, তখন তো সব কিছু সস্তা। তখন আলুও সস্তা, বেগুনও সস্তা, তখন যা আছে সবগুলোই সস্তা। ভুট্টা, এই ভুট্টা জাতটা কি এটা? এটা হইলো আপনার বাইরের বুটটা বা বাইরেরটা লাগাইছি। বাইরে? হ্যাঁ, কই দিনে বাইরে ফলন দিয়ে এটা? এটা ফলনের হারে তো বলছে যে 1 মন করে হবে। 1 মন? জি জি জি। ও আচ্ছা, তাহলে তো এটা ভালোই একটা। হ্যাঁ, এটা আমি জাত। ওই অনেক জায়গায় তো গাড়ি চালাই, এমন জন্য আবার বলছি যে ভালো আমি টাকাটা আমার 10 টাকা যাবে। 10 টাকা? হ্যাঁ, 10 টাকা আমি লাগাইছি এবং কলা লাগাইছি। না, এটা তো দেখা যাচ্ছে, এটা তো দেখে আমরা নিজেরাই অনেক আশ্চর্য হয়ে গেছি। আসলে ইউরি লাগাচ্ছে, শস্য ছিল, শস্য ভালো ফলন হয়েছে। হ্যাঁ, তো আমার চালানি উঠতেছে না। এখন ফার্টিলাইজার কি দিয়েছিলেন? ফার্টিলাইজার সারটার কিভাবে ফার্টিলাইজার সার তো এবার পাওয়াই যাচ্ছে না। পরে ওই যে ইলে মিলে আবি যাবি যা আছে গেলে কয় এটা নাই ওটা নাই, সারই নাই, দাম অনেক বেশি। দাম অনেক বেশি। আর দ্বিতীয় কথা হইলো গেলে কলে যা আছে এটাই ভালো খেতে আল্লাহ ধরে না। ওই কোনো ভাই আল্লাহ কোনো ভাই ওই দিছে। আর এই যে ঘোড়া সার আছে না, এই সারটা ব্যবহার করছি। গুঁড়া সার? হ্যাঁ, আর নাইকে যমুনা পাওয়া যায় না, ফিটকিরি বন্ধ। সার কিনবা গেলে গেলে ওরা এটা আলু এটা বিঘাতে কত মন টিকতে পারে এটা? এটা হইলে আল্লাহ রহম বলে যদি হয় না তে 10 কাটা মতো 150 মন হবে। 150 মন? হ্যাঁ, এই দাম থেকে তো তাহলে ভালো একটা বাম্পার একটা আলু গাছ ভালো দেখা যাচ্ছে, ফলনটাও মনে হয় ভালো হয়েছে। আল্লাহ রহম গাছ তো ভালো হয়েছে, আলুও ভালো হয়েছে, এখন তো দামই তো পাইতেছি না। এখন কিছু ওয়েট করতে হবে। এখন আপনার এই নিয়ে কিছু বলার আছে? এই নিয়ে বলে সরকারের কাছে চলে গেল, আমি কি করবো চিনে না জানে না সবাই, কারা কি করবো, আমরা কৃষক মানুষ, এই অবস্থা। তো আমরা সারাদিন খেতে খামারে খাটতেছি, কারণ গেলে কি পাবো, কোনো সর্বিক সহযোগিতা নাই, ভালো সার বীজ পাই না, কিচ্ছু পাই না। সবাই নিজেরাই আল্লাহ যা দেয় তাই এখন উৎপাদন করতেছে আল্লাহ বলে। আপনারা দেখতে পারলেন যে একটা কৃষকের কি পরিমাণ তার মনের যে একটা দুঃখ বেদনায়, সেটা আপনারা দেখতে পারলেন। এখন চিন্তা ভাবনা করেন যে একটা কৃষক যখন আলুটা কিনছিল 102 টাকা কেজি, এখন এই আলু হয়েছে 16 টাকা কেজি। এখন আমাদের দেশের সরকার তো সহজে ভাবতেছে বা দেশের জনগণ অনেক খুশি যে তারা এই 16 টাকা 18 টাকা 20 টাকায় তারা আলু পাইতেছে। এটা তো খুব তাদের কাছে একটা ভালো একটা মনে হইতেছে। কিন্তু যদি একটা কৃষকের দিক থেকে বিবেচনা করেন, একটা কৃষক কী পরিমাণ কষ্ট করে শ্রম দিয়ে তারপরে তাদের কিন্তু দুটো যদি জায়গায় এই ফিল্ড, এখন এই ফিল্ডে যদি তারা ওই পরিমাণ ভালো ফিডব্যাক না পায়, যেমন 102 টাকা কেজিতে আলু সে লাগাইছে, কিন্তু এখন যে এই জাতটা আপনারা দেখতে পাচ্ছেন বা সময় উপযোগী, এখন সে চাইছিল যে 60 টাকা বা 70 টাকা কেজি আলুটা সেল দিবে, তাহলে তার এখান থেকে একটা বেনিফিট সে পাইতো, একটা বছরের একটা ফলন। কিন্তু এখন বছরের ফলন হয়ে গেছে আপনার, ফলন তো মোটামুটি মাশাআল্লাহ ভালো আছে, ফার্টিলাইজার দামটাও বেশি। এখন আমাদের দেশের সরকারি কিছু একটা উদ্যোগ নেওয়া উচিত যে একটা কৃষক কী পরিমাণে কষ্ট করে ফলনটা ফলাইতেছে, একটা দাম নির্ধারণ করা উচিত। যে একটা সময় যেমন এখন 18 টাকা কেজি আলু খাইতেছি, এখন এই কৃষকের কী হবে? কৃষক তো অনেক টাকা খরচ করছে, এখানে প্রায় লাখখানেক টাকার উপরে চলে গেছে। এখন তো সে কোনোভাবেই এই ফলনটা সে খরচটা সে কোনোভাবে তুলতে পারবে না। এখন এই জন্য তিনি একটা বিকল্প উদ্যোগ নিছে যে ভুট্টা লাগাই দিয়েছে, হয়তো বা সে ভুট্টার মাধ্যমে কিছু টাকা আয় করতে পারবে। কিন্তু এরপরও এভাবে তো চললে কোনো কৃষক আগ্রহী হবে না নতুন কিছু আবাদ করার জন্য। এখন আমরা হয়তো ভাবতেছি যে আমরা একটু কম টাকায় যদি পাই তাহলে এটা আমাদের জন্য বেশি মঙ্গল হবে। কিন্তু যদি আমরা কৃষকের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে তারা
এইটার উপরে তাদের রুটি যে নির্ভর করতেছে। এখন যদি একটা বছরে যদি একটা ফল তাদের মানে ওইভাবে টাকা পয়সা না উঠাইতে পারে বা নাই করতে পারে, তাহলে তার কোনো কৃষক আগ্রহী হবে না যে তারা নতুন করে একটা আবাদ করবে। যেমন ইনি এখন নতুন একটা উদ্যোক্তা হয়েছিল যে নতুন কৃষির কিছু প্রজেক্ট তিনি হাতে নিয়েছিলেন, কিন্তু এখন যদি এইভাবে চলতে থাকে তাহলে তো 1-2 বছর পরে আমরা একেও হারিয়ে ফেলবো। চালানি শেষ আমার। চালানি শেষ, তো চালান শেষ হলে তাহলে তো আর কেউ আগ্রহী হবে না। কারণ একটা কৃষক যদি এখান থেকে ফিডব্যাক না পায়, আমরা একটা জব করতেছি কিসের জন্য? জব করতেছি একটা ভালো একটা মানে রেভিনিউ আয় করার জন্য। ওখানে মাসে একটা স্যালারি পাই, কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এখানে এত পরিমাণ পরিশ্রম, লাগানোর সময় একটা পরিশ্রম, তারপর আপনার কামলা খরচ আছে, ফার্টিলাইজার আছে, অনেক কিছু আছে। যদি আমরা এইভাবে মানে কোনো কৃষক যদি এখান থেকে ভালো কিছু না পায় তাহলে এটা অনেক বেশি সমস্যা হয়ে যাবে। তো আমাদের সকলের উচিত শুধু দেশের সরকারের দিকে তাকালে হবে না, আমাদের যে এখানে যে কারিগরগুলো আছে যারা এখানে যে এই সবজি কাঁচামাল এগুলোর সাথে যুক্ত, তাদেরকে একটু সতর্ক হতে হবে এবং তাদেরকে একটু এগিয়ে আসতে হবে যে সরকারের কিছু একটা দাম নির্ধারণ করতে হবে, যে ফার্টিলাইজার কিছু দাম কমায় নিয়ে আসতে হবে। তা নাহলে তো এতগুলো ফার্টিলাইজার দেওয়ার পরে ফার্টিলাইজার টাকা তোলাটা অনেক মুশকিল, আপনারা জানেন। সো আমরা সবাই চেষ্টা করবো যে সুন্দর করে নতুন করে যাতে নতুন একটা বাংলাদেশ ঘরে প্রত্যয়ে যাতে আমরা কৃষকরা যাতে এখান থেকে বঞ্চিত না হয়, তারা যেন পর্যাপ্ত পরিমাণ তাদের মূল্যটা পাই। ধন্যবাদ। আলু তুলবো না, এই ভুট্টা গাছ উঠবো, কি করবো? কাইগাল মাছ যদি খরচ করছি তো আমার উঠছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নয়। আপনারা হয়তো বা বিষয়গুলো বুঝতে পারছেন যে কী পরিমাণ খরচ হয়। ধন্যবাদ। এটা আবার একটু